নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউনেটোলজিস্ট। আপনারা সবাই জানেন, আমার ফেসবুক পেজে আগেও অনেকবার আমরা ভিডিও করেছি বিভিন্ন টপিক নিয়ে। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট এবং এখন দেখতে পাচ্ছি কিছু বাচ্চাদের এটা হচ্ছে। সেটা হচ্ছে ফেব্রাইল কনভালশন। ফেব্রাইল কনভালশন মানে জ্বরের সাথে খিঁচুনি। এইটা কি, এইটা কখন হয় এবং এটা হলে মা বাবার কি দায়িত্ব, অ্যাটলিস্ট ডাক্তারের কাছে পৌঁছানোর আগে মা বাবা বাড়িতে কিভাবে এই বাচ্চাকে ট্রিটমেন্ট করবে বা বাচ্চাকে কিভাবে সেফ রাখবে, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ফার্স্ট হচ্ছে ফেব্রাইল কনভালশন জিনিসটা হচ্ছে বাচ্চার যদি খুব হাই গ্রেড ফিভার আসে, সেই ফিভারের সঙ্গে অনেক সময় দেখবেন বাচ্চার একটা অ্যাবনর্মাল মুভমেন্টস অফ লিমস বা অ্যাবনর্মাল মুভমেন্টস অফ আইজ বা বডির যে কোনো পার্টের একটা অ্যাবনর্মাল মুভমেন্ট হতে পারে। তো সেটা কি বেসিক্যালি কীরকম হয়, ধরুন হাত পা যেরকম আমরা যেটাকে বাংলা ভাষায় অনেক সময় বলে থাকি খিঁচুনি। খিঁচুনি বেসিক্যালি এটা হয় বেসিক্যালি ধরুন হাত পা শক্ত হয়ে যাওয়া, অনেক সময় আপরোলিং অফ আইবোলস আমরা বলি, মানে চোখটা উল্টে যাওয়া, অনেক সময় দেখা যায় দাঁতে দাঁত লেগে যাওয়া। এই সিমটমটা হয় বেসিক্যালি ফেব্রাইল কনভালশনে। এবার কেন এটাকে শুধু কনভালশন না বলে আমি ফেব্রাইল কনভালশন বলছি, এখানেই হচ্ছে এই ডিফারেন্স, মানে নর্মাল কনভালশন আর ফেব্রাইল কনভালশনের মধ্যে এখানেই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিফারেন্স। সেটা হচ্ছে এটা জ্বরের সাথেই হয়। এইবার আপনারা মনের একটা প্রশ্ন আসতে পারে যে জ্বর তো সব বাচ্চারই আসে, তাহলে কি সবার হবে? এটা না, সবার হবে না। কাউ ক্ষেত্রে হয়, কাউ ক্ষেত্রে হয় না। এইবার এই প্রশ্নটা যদি আপনাদের মনে আসে যে কার ক্ষেত্রে হবে স্যার, আমি কি সেটা আগে থেকে বুঝতে পারবো? নো, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা দেয়ার ইজ নো দ্যাট কাইন্ড অফ ফিজিক্যাল সাইন্স যেটা দেখে আমরা বলতে পারি যে এই বাচ্চাটার জ্বর আসলেই ফেব্রাইল কনভালশন হওয়ার সম্ভাবনা বেশি, এই বাচ্চাটার নয়। এটা যে কোনো কাউর র্যান্ডামলি যে কোনো সময় হতে পারে। সো আমরা সিমটমটা জানলাম, কোন বাচ্চাদের ক্ষেত্রে কেন এটা হয় সেটা আমরা জানলাম। নেক্সট হচ্ছে কোন বয়সে এটা হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই এজের উপর ডিপেন্ড করছে আমাদের ডায়াগনোসিস যে এটা কি সত্যি ফেব্রাইল কনভালশন না সামথিং এলস, অন্য কিছু। সো এক্ষেত্রে একটা জিনিস বলার, বয়স যদি আমরা বলি, বয়সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা, নর্মালি ফেব্রাইল কনভালশন হয় 6 মাসের পর থেকে যে কোনো বাচ্চার টিল 6 ইয়ার্স অফ এজ, 6 বছর অবধি। এই ফেজটার মধ্যে জ্বরের সঙ্গে খুব হাই গ্রেড ফিভার, কিছুতেই প্যারাসিটামল দিচ্ছেন, বাড়ির মেডিসিনসগুলো যেগুলো ডাক্তারবাবুরা আপনাদের দিয়েছে কমছে না জ্বর, সেইগুলোতে হঠাৎ করে প্রচণ্ড জ্বর উঠলে এরকম একটা অ্যাবনর্মাল মুভমেন্টস হতে পারে। তো এজটা খুব ইম্পর্টেন্ট, 6 মাস থেকে 6 বছর। এর পরে হলে বা এর আগে হলে সেটা অ্যাবনর্মাল এবং সেটাকে আমরা ফেব্রাইল কনভালশন এই গ্রুপটার মধ্যে ফেলতে পারবো না। নেক্সট, এইবার কি করণীয় সেটা খুব ইম্পর্টেন্ট। যখনই এরকম কোনো ফেব্রাইল কনভালশন বা জ্বর যখন খুব হাইগ্রেড আসবে, ফার্স্ট কাজ হচ্ছে যেটা এখন এইবারে বিভিন্ন ভাইরাল ইনফেকশনে বাচ্চাদের হচ্ছে, প্রচণ্ড শুট আউট করছে জ্বর, 104, 105 এরকম রেঞ্জে জ্বর চলে যাচ্ছে। সেক্ষেত্রে প্রথম হচ্ছে যে কোনো একটা অ্যান্টিপাইরেটিক স্ট্যান্ডার্ড দেওয়া, নর্মাল প্যারাসিটামল দেওয়া। প্যারাসিটামলটাই বেশি স্টিক থাকা উচিত। যদি দেখা যায় একদম ফিভার কমছে না, তখন প্যারাসিটামলের থেকে আপগ্রেডেড কিছু মেডিসিন আছে, যেরকম অ্যাজ ফর এক্সাম্পল প্যারাসিটামল এবং মেফেনেমিক অ্যাসিডের একটা কম্বিনেশন হয়, আইবুপ্রোফেন এবং প্যারাসিটামলের একটা কম্বিনেশন হয়। এগুলো আরেকটু এফেক্টিভ জ্বর কমানোর জন্য। যদি সেরকম দেখা যায় যে প্যারাসিটামলে নর্মাল কমছে না, তখন সেক্ষেত্রে এই মেডিসিনসগুলো দেওয়া যেতে পারে। তো আমাদের মেন উদ্দেশ্য হবে যেভাবে হোক জ্বর কমানো। জ্বরের আবার ওষুধের একটা প্রবলেম, যে আমরা জ্বরের ওষুধ যখন দেবো তার 4 ঘন্টার মধ্যে আমরা আর জ্বরের ওষুধ রিপিট করতে পারবো না, এবং অনেক বাচ্চারই দেখা যায় যে এই জ্বরটা কমতে চাইছে না। তখন আমাদের নেক্সট স্টেপ হবে ভালো করে স্পঞ্জিং করানো, গা হাত পা ভিজে ন্যাকড়া দিয়ে মুছিয়ে দেওয়া, প্রয়োজন হলে সেরকম হলে স্নান করানো। তবে অনেক সময় স্নান করাতে গেলে যেটা সমস্যা হয়, বাচ্চার হয়তো একটা অ্যাডেড সিমটমস মানে কাশি সর্দি বা এগুলো লেগে যায়, সেই জন্য আমরা প্রেফার করি যে স্পঞ্জিং করানো, নর্মাল ট্যাপ ওয়াটার, কলের জল থেকে কাপড় ভালো করে ভিজিয়ে বারবার গা হাত পা ভিজে ন্যাকড়া দিয়ে মোছানো। এবং অবশ্যই যেটা খুব ভুল করেন আপনারা, যে জ্বর আসলে বেশি বাচ্চাকে আরও ওভার র্যাপ করে দেন, জামা কাপড় দিয়ে আরও বেশি বা কাপড় দিয়ে বা টাওয়েল দিয়ে বা চাদর দিয়ে আরও বেশি ঢেকে দেন, সেইটা করবেন না। তাতে কি হয়, জ্বরটা আরও বেড়ে যায় বডি টেম্পারেচার। জ্বর আসলেই স্পঞ্জিং করানো এবং একদম ঘরে বসিয়ে ফ্যান চালিয়ে দেওয়া। যদি এসি থাকে এসি ইউজ করুন, কোনো অসুবিধা নেই, জ্বর কমাবে। কারণ অ্যাটমসফিয়ার টেম্পারেচার যদি কমে 27-28, তাহলে বডি টেম্পারেচারও আমাদের কমবে। সো এটা হলো প্রথম লক্ষণ, যেটা প্রথম কাজ আপনাদের করতে হবে যখন প্রচণ্ড হাইগ্রেড ফিভার আসবে, কারণ আমরা জানি না কোন বাচ্চাটার ফেব্রাইল কনভালশন হবে এবং কোন বাচ্চাটার হবে না। সেকেন্ড কাজ,
যদি দেখা যায় এরকম ক্ষেত্রে জ্বরের ওষুধ দিচ্ছেন, স্পঞ্জিং করছেন, কিন্তু তাও জ্বর কন্ট্রোল হলো না, নেক্সট স্টেপ হচ্ছে কনভালশন একটা হলো, খিঁচুনি হলো, তখন আমি কি করব? যখনই হবে ডোন্ট বি প্যানিক। প্রথমেই যেটা বলি, প্যানিক হওয়ার দরকার নেই, কারণ এই যে মোস্ট অফ দ্য ফেব্রাইল কনভালশন যেগুলো হয় সেগুলো মোটামুটি 5 মিনিটস মতো স্টে করে, 4-5 মিনিট মতো থাকে। তারপরে দেখবেন বাচ্চা হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, দেখে হয়তো আপনাদের ভয় লাগতে পারে অজ্ঞানের মতো, কিন্তু সেটাকে আমরা বলি পোস্ট ইকটাল ফেজ, যেটা কনভালশনের পর বাচ্চাদের একটা হয়। এই 5 মিনিট অবধি যদি পারসিস্টেন্টলি থাকে, এই সময়ের মধ্যে আপনাদের কাজ হবে ফার্স্ট হচ্ছে কোনো রকম জোর না করা। অনেক সময় যেমন বাচ্চারা ধরুন হাত পা শক্ত করে নিচ্ছে, দাঁতে দাঁত লাগিয়ে নিচ্ছে, অনেক মা বাবারা যেটা চেষ্টা করে হাতটাকে জোর করে টেনে খোলা, দাঁতের মধ্যে চামচ ঢুকিয়ে দেওয়া। ডোন্ট ডু দ্যাট। এগুলো করলে তাতে অ্যাডেড আরও বেশি ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন যেটা করবেন, যে বাচ্চা যে জামা বা যা প্যান্টটা পরে থাকবে সেটাকে লুজেন করে দেবেন, দরকার হলে খুলে ফেলবেন, খুলে স্পঞ্জিং তো করানো। এইবার যদি বাই চান্স কনভালশন হয়, সেই সময় মুখে কোনো রকম খাবার দেবেন না বাচ্চাকে, ইভেন ওষুধ দেওয়ারও দরকার নেই। ওষুধ দেবেন হচ্ছে আগে অবধি, যতক্ষণ না কনভালশন হচ্ছে বা খিঁচুনি হচ্ছে। খিঁচুনি যেই স্টার্ট হলো সঙ্গে সঙ্গে ওরাল বা পার মাউথ কোনো কিছু দেবেন না, ওষুধ হোক, খাবার হোক, জল হোক, নো নিড অফ গিভিং এনিথিং। কেন? কনভালশনের সময় অনেক সময় এই রিফ্লেক্স আমরা মেনটেন করতে পারি না, এই যে খাওয়া, খাদ্যনালী এবং শ্বাসনালী, সেই জন্য খাওয়াতে গিয়ে অনেক সময় খাবারটা শ্বাসনালীতে চলে যেতে পারে। তাহলে তখন সেক্ষেত্রে বিভিন্ন রকম কমপ্লিকেশনস হবে, লাং ইনফেকশন হবে, তখন অনেক সময় নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। সেই জন্য সেইটা একদমই করবেন না। তখন কি কাজ? জামা কাপড় খুলে লুজেন করে বাচ্চাকে উল্টো করে শুয়ে মাথার দিকটা একটু ডাউন হবে, পায়ের দিকটা একটু তুলে দেবেন, দিয়ে মাথাটা একদিকে করে আপনি বাচ্চার পাশে, খালি আপনার ট্রাই থাকবে বারবার করে স্পঞ্জিং করে যেভাবে হোক জ্বর কমানো। সো এই হচ্ছে মেন, যেটা আপনারা ঘরে থাকাকালীন করবেন। এটা হচ্ছে আমি তাদের জন্য বললাম যাদের ক্ষেত্রে এখন অবধি কখনো এই সমস্যার সম্মুখীন যে মা বাবারা হননি। এইবার সেকেন্ড ফেজ আসবে, যারা এই সমস্যার অলরেডি সম্মুখীন হয়েছেন তাদের জন্য অ্যাডেড দুটো মেডিসিন আমরা বাড়িতে রাখবো। একটা হচ্ছে ফ্রিজিয়াম বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, যেইটা একবার যদি কারোর ফেব্রাইল কনভালশন হয়ে থাকে তাদের ক্ষেত্রে 33% প্রবাবিলিটি বেড়ে যায় যে সেকেন্ড এপিসোড অফ কনভালশন হওয়ার। সেক্ষেত্রে তারা এই ট্যাবলেটটা শুরু করে দেবেন বাড়িতে, ওজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে কি ডোজে খাওয়াবেন সেটা দেখে সেইভাবে আপনি স্টার্ট করবেন। নেক্সট আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা বাড়িতে রাখবেন, সেটা হচ্ছে একটা নাকের স্প্রে, নেজাল স্প্রে। মেডিস্ট্যাট বলে বা মিডাজোলাম বলে একটা নেজাল স্প্রে পাওয়া যায়। যদি দেখা যায় এই ফ্রিজিয়াম দিলাম, প্যারাসিটামল দিলাম, আইবুপ্রোফেন দিলাম, তাও কনভালশন কিছুতেই থামছে না এবং সেটা 5 মিনিটসের ওপরে যাচ্ছে, তখন সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে নাকের একটা স্প্রে পাওয়া যায়, যেটা দিলে এই কনভালশনটা সেমতো ক্ষেত্রে সেই সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। 1 পাফ করে দুনাকে দিতে হয় এই স্প্রেটা। এটা আপনারা যারা অলরেডি একবার কনভালশনের সঙ্গে সম্মুখীন হয়েছেন বাচ্চার, তারা সবসময় বাড়িতে রাখবেন। তো এইটা করার পরেও যদি না হয়, দেন ডেফিনেটলি আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে গিয়ে এবং হসপিটালের পরবর্তী যে পদক্ষেপগুলো বা স্টেপ, এই যে জ্বর কেন আসলো সেইগুলো একবার দেখা দরকার। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি এই কারণেই বলছি এটা, এই রিসেন্টলি আমার 2টি বাচ্চা এরকম ফেব্রাইল কনভালশন নিয়ে ভর্তি হয়েছে, তার মধ্যে একজনের যেমন এখন ডেঙ্গু বেরিয়েছে, ডেঙ্গু পজিটিভ। সো জ্বর যে কোনো কারণে আসলেই কিন্তু ফেব্রাইল কনভালশন হতে পারে, সেটা ডেঙ্গুর জন্য হতে পারে, ইউরিন ইনফেকশন হতে পারে, পেটের ইনফেকশন হতে পারে, ব্রেন ইনফেকশন হতে পারে। সো এই হচ্ছে ফেব্রাইল কনভালশন, যেটা আপনারা করবেন বাড়িতে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে এই সমস্যাটার সম্মুখীন আমরা হতে পারবো এবং এই সমস্যাটার অনেকটা সমাধান অ্যাটলিস্ট বাচ্চাকে আমরা সেই ভালো জায়গাটায় রাখতে পারবো যতক্ষণ না আপনি হসপিটালে পৌঁছাতে পারছেন। এই ট্রানজিট পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। প্যানিক নয়, ডোন্ট বি প্যানিক। আমার বারবার আর্নেস্ট রিকোয়েস্ট, ফেব্রাইল কনভালশন ইজ এ ভেরি কমন থিং, প্রচুর বাচ্চার হয়। হলেই যে সবসময় হসপিটাল অ্যাডমিশন, হলেই যে সবসময় ভর্তি করতেই হবে সেরকম নয়। ইউজুয়ালি আমরা বলি ফার্স্ট এপিসোডে অনেক সময় দরকার, কিন্তু সেটাও ডিপেন্ড করছে কতক্ষণ হয়েছে কনভালশন, কিরম বাচ্চা আছে, হ্যাঁ 5 মিনিট বা 10 মিনিট পর, সেটার উপর। সো আশা করি এই ভিডিওটা থেকে অনেকটা আপনাদের হেল্প হবে। এই ফেব্রাইল কনভালশন যেটা একটা খুব কমন প্রবলেম, কিন্তু অনেক কিছু আপনাদের সেই ব্যাপারে অজানা, আপনারা খুব প্যানিকড হয়ে যান, ভয় পেয়ে যান, যারা প্রথম মা বাবা তারা কান্নাকাটি শুরু করে দেন, সেটা করবেন না। দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। এটা অ্যাবসলিউটলি সিম্পল থিং এবং দ্যাট ক্যান বি ম্যানেজেবল অ্যাট হোম অলসো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আপনারা সাবস্ক্রাইব করুন, আরও এরকম নতুন নতুন অনেক টিপস বা অনেক রকম ভিডিও আমরা নিয়ে আসবো। সো থ্যাংক ইউ।